প্রধান নির্বাচন কমিশনার হলেন সাবেক সচিব এএমএম নাসির উদ্দিন। নতুন 4 কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শিখা অনির্বাণের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা। 1 যুগ পর সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া। আদালত কর্তৃক বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীতে অটোরিকশা চালকদের বিক্ষোভ। সেনাবাহিনীর হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক। এবং বিচারের শুদ্ধতা রক্ষা ট্রাইব্যুনালে হবে না রাজনৈতিক দলের বিচার, জানালেন আইন উপদেষ্টারা। অন্তর্বর্তী আদেশের বিরুদ্ধে থাকছে আপিলের বিধান। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। সাবেক সচিব এএমএম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার করে নির্বাচন কমিশন পুনর্গঠন করা হয়েছে। আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পৃথক পৃথক প্রজ্ঞাপনে সিসি ও অপর 4 ইসি নিয়োগ দেওয়া হয়। নির্বাচন কমিশনার হিসেবে সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুল রহমানুল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তাহমিদা আহমেদ ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ নিয়োগ পেয়েছেন। নতুন দেশে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সকল মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনানিবাসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সশস্ত্র বাহিনী বিভাগের আয়োজনে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে সব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা করেছে। এ সময় মুক্তিযুদ্ধে যুদ্ধরত সকল বাহিনীকে বাংলাদেশ ফোর্সেস নামে সাংগঠনিক রূপ দেওয়া হবে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়া রিপোর্টে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনানিবাসে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও 3 বাহিনীর প্রধানরা। বৃহস্পতিবার সকাল 8:15টার দিকে শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় তাকে সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করেন। একই সাথে বিউগালের করুণ সুরে বেজে ওঠে শিখা অনির্বাণ চত্বর জুড়ে। প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে সশস্ত্র বাহিনীর আয়োজনে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, নতুন দেশে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সকল মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। 5 আগস্ট 2024 সালে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশের সূচনা করেছি। এই নতুন দেশে আমাদের দায়িত্ব সকল মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। পরিবারের মতভেদ থাকবে, বাকবিতণ্ডা হবে, আমরা কেউ কারো শত্রু হব না, কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না। তিনি আরো বলেন, বৈষম্যহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসে রাষ্ট্র যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিল, সরকার তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন, আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। আমরা এখন থেকেই বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেন এই দেশে জনগণই সত্যিকার অর্থে সকল ক্ষমতার উৎস হয়। এছাড়া মুক্তিযুদ্ধে যুদ্ধরত সকল বাহিনীকে বাংলাদেশ ফোর্সেস নামে সাংগঠনিক রূপ দেওয়া হবে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ আমি খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সান্নিধ্যে আসার সুযোগ পেয়ে গর্বিত ও অনুপ্রাণিত। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এদিকে দীর্ঘ 1 যুগ পর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার এই তথ্য নিশ্চিত করেন। এর মাধ্যমে 2018 সালের পর প্রকাশ্যে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাচ্ছেন বিএনপির প্রধান। সবশেষ 2012 সালে সেনাকুঞ্জে গেছেন তিনি। 2013 সালে আমন্ত্রণ পেয়েও তিনি যাননি। তবে ওই সময়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের বেশ কয়েকজন নেতা গিয়েছিলেন। সবশেষ 2018 সালের 5 ফেব্রুয়ারি সিলেট সফর করেছিলেন বিএনপি চেয়ারপারসন। 2009 সালের পর এবারই প্রথম আমন্ত্রণ পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের 26 নেতাকে আমন্ত্রণ করেছে সশস্ত্র বাহিনী। সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টি নেতাদের বাংলাদেশের সফরের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে সাক্ষাৎকালে তিনি আহ্বান জানান। গুরুত্বপূর্ণ সংস্কার করে নির্বাচন দেওয়া হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনের জন্য ট্রেন ইতোমধ্যে প্রথম স্টেশন ছেড়েছে এবং একটি নতুন নির্বাচন কমিশন সাধারণ নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত করবে। তিনি আরও বলেন, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশ ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। এছাড়া ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের ফলে যে অভূতপূর্ব পরিবর্তনের সূচনা হয়েছে তা প্রত্যক্ষ করতে শীর্ষ রিপাবলিকান সিনেটের এবং কংগ্রেসের সদস্যদের বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানাবেন বলে জানান প্রধান উপদেষ্টা। ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে চালকেরা। সকালে রাজধানীর আগারগাঁও, রামপুরা, মিরপুর সহ মহাখালীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় মহাখালীতে রেল লাইনের উপর রিকশা রেখে ও লাইনের উপর বসে বিক্ষোভ করতে থাকেন রিকশা চালকরা। এতে ঢাকার সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। সড়কে দেখা দেয় তীব্র যানজট। চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মাঠে নামেন। এ সময় বিভিন্ন স্থানে ব্যাটারি চালিত রিকশা চালকদের আইনশৃঙ্খলা বাহিনী লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। পরে সেনাবাহিনীর ধাওয়ায় তারা ছত্রভঙ্গ হয়ে যায়। দুপুরের পর আবারও যান চলাচল স্বাভাবিক হয়। দর্শক, অটোরিকশা চালকদের বিক্ষোভের বিষয়ে আরও জানাবো সহকর্মী মোহাম্মদ আসাদুজ্জামানের কাছ থেকে। মিরপুর 1 নম্বরে আপনারা জানেন যে আমরা হাইকোর্টের যে রায় ছিল 3 দিনের মধ্যে অটো চালিত রিক্সাগুলো যেগুলো রয়েছে সেগুলো বন্ধ করতে হবে। তারই প্রতিবাদে আজকে রাজধানীর বিভিন্ন জায়গায় যারা অটো রিক্সা যারা চালক রয়েছে তারা কিন্তু আন্দোলনে নেমেছিল। প্রথমে মহাখালী থেকে শুরু হয়েছে। মহাখালী বিভিন্ন রেল লাইনের রাস্তা অবরোধ হয়েছিল। তারপরে মিরপুরের মাজার রোড এবং আগারগাঁও পর্যন্ত এগুলা অবরোধের ফলে কিন্তু তীব্র যানজট তৈরি হয়েছিল এবং মিরপুর 1 নম্বর এই জায়গাটিও সকাল থেকেই অবরোধ করা ছিল। কোনো এক সময় তাদের যে আশ্বাস দেওয়া হচ্ছে, আশ্বাস দেওয়ার পরে আসলে তারা ঘরে ফিরে যায়। বলা হয়েছে যে যেহেতু শুক্রবার এবং শনিবার এই 2 দিন সরকারি ছুটি রয়েছে, এই সরকারি ছুটি তারা অপেক্ষা করবে এবং এই পর্যন্ত রিক্সাগুলো চলবে এবং হাইকোর্ট থেকে যদি আবার কোনো ধরনের সিদ্ধান্ত দেয়, এই সিদ্ধান্তের পরিবর্তে তারা পরবর্তী পদক্ষেপ নেবে আসলে কী করতে চাচ্ছে এবং কী করবে। এই মুহূর্তে কিন্তু একদম রাস্তা বলা যায় যে কোনো ধরনের যে সকাল থেকে তীব্র যানজট ছিল এরকম তো নেই। বিচারের শুদ্ধতার জন্য ট্রাইব্যুনালের অন্তর্বর্তী আদেশের বিরুদ্ধে সীমাবদ্ধ ক্ষেত্রে আপিলের বিধান রাখা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে এসে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান। উপদেষ্টা বলেন, বিচারের শুদ্ধতার জন্য রাজনৈতিক দলের বিচারের ইস্যু আনা উচিত নয়। এইচএমইটু রিপোর্ট। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল। পরিদর্শন শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশ 2024 অনুমোদনের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, বিচারের শুদ্ধতার জন্য কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান ট্রাইব্যুনাল অধ্যাদেশে রাখা হয়নি। সবাই মিলে চিন্তা করেছে যে এই বিচারের শুদ্ধতা রক্ষার জন্য রাজনৈতিক দলের ইস্যু আনা উচিত না। অপরদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। দেশের যখন
ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন চলছে সেই অবস্থায় তিনি এমন ভূমিকা রেখেছেন অ্যাজিব তিনি একটি দলের নেতা, সরকারি কর্মকর্তা হিসেবে মানে ল অফিসার হিসেবে তিনি বক্তব্য রেখেছেন এরকম মনে হয় না। আরেক ব্রিফিংয়ে আইনজীবী জেরাই পান্না জানান, জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় সুযোগ হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করতে চান তিনি। এখনো যে মামলা কমছে আমি দৃশ্যমান আমার কাছে না, মামলা চলছে গণহারে এবং একই স্ক্রিপ্ট চক্ষু নষ্ট হয়ে গেছে, পা নষ্ট হয়ে গেছে অথবা মারা গেছে একজন, গুলি লাগছে একটা, কিন্তু এর পেছনে শতাধিক 200, 300, 500 লোক ইনভলভ। ইয়েস, যদি সুযোগ হয় শেখ হাসিনার পক্ষে করব। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ভুটান বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ভুটানের রাষ্ট্রদূত রিনচান কুয়েনস্তিলের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। বিস্তারিত মন্ডলের রিপোর্টে। সকাল 11টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিলের সঙ্গে এই বৈঠক শুরু হয়। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামীতে ভুটানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আমাদের সবসময় ভালো ছিল ভুটানের সাথে। সামনের দিকে আমরা আলোচনা করেছি, সামনের দিকে ভুটান বাংলাদেশের মধ্যে এফটিএ ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মাধ্যমে আমরা এটাকে আরো বড় পরিসরে নিয়ে যেতে চাই আগামী দিনে। ভুটানের হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট উৎপাদনের সক্ষমতা আছে প্রায় 30,000 মেগাওয়াটের বলেও জানান তিনি। ভুটান থেকে ওনারা প্রস্তাব করেছেন আগামী দিনে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার বাংলাদেশে রপ্তানি করার সুযোগ আছে, ওনারা সেদিকে নজর দেবেন। আমরাও বলেছি আমরা একসাথে কাজ করার এখানে সুযোগ আছে, কারণ ভুটানের হাইড্রো ইলেকট্রিক পাওয়ারের সক্ষমতা আছে প্রায় 30,000 মেগাওয়াটের মতো। ভুটানের রাষ্ট্রদূতের সঙ্গে ঘণ্টাব্যাপী আলোচনায় ভুটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক বিষয়টি বড় পরিসরে নিয়ে যেতে চাই, তাই এখানে একসঙ্গে কাজ করার সুযোগও আছে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য শক্তিশালী অভিযোজন তহবিল নিশ্চিত করার উপর জোর দিয়েছে উন্নয়নশীল রাষ্ট্রের প্রতিনিধিরা। বিশ্ব জলবায়ু সম্মেলন COP29-এ অংশ নিয়ে বাংলাদেশের পক্ষেও একই আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উচ্চ সুদের ঋণ এড়িয়ে অভিযোজনের জন্য দীর্ঘমেয়াদী এবং টেকসই বিনিয়োগে ভূমিকা রাখতে সক্ষম একটি তহবিলের গঠনের গুরুত্ব তুলে ধরেন উপদেষ্টা সহ বাংলাদেশের পরিবেশবিদরা। আজারবাইজানে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন থেকে বিস্তারিত জানাচ্ছেন শাফিউদ্দিন আহমেদ, ক্যামেরা ছিলেন মোশাররফ হোসেন। বাংলাদেশ বিশ্বের সবচেয়ে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি, যা দক্ষিণ এশিয়ার নিম্নভূমি ডেল্টা অঞ্চলে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অতিরিক্ত তাপমাত্রা, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা ও ঘূর্ণিঝড় লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকাকে হুমকির মুখে ফেলেছে। এসব দুর্যোগ দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর উপর অধিকতর প্রভাব ফেলেছে এবং বাংলাদেশকে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিবন্ধকতা তৈরি করেছে। গভর্নেন্স ফর স্ট্রেন্থেনিং এসডিজি ক্লাইমেট সিনার্জি শীর্ষক ইভেন্টে বক্তব্য প্রদানকালে দেশের জলবায়ু সংকটের এভাবেই ব্যাখ্যা করেন পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশ্বের মিটিগেশন কমানোর যে প্রক্রিয়া সেটা দেরি হওয়ার কারণে আমাদের খাপ খাইয়ে নেয়া বা অ্যাডাপ্টেশন, দুর্যোগ মোকাবেলার সক্ষমতা কিন্তু আরো কমছে। এ সময় তিনি আর্থিক কাঠামোতে গ্রান্ট ভিত্তিক তহবিল এবং স্বল্প সুদে ঋণ নিশ্চিত করার প্রয়োজনীয়তা উল্লেখ করে অভিযোজন তহবিল বাড়ানোর আহ্বান জানান উন্নত বিশ্বের কাছে। কারণ ঝুঁকি আমাদের আরো বেড়ে যাচ্ছে, আমরা যাতে সহজে ওটা পেতে পারি সেটা নিশ্চিত করতে হবে, পর্যাপ্ত টাকা নিশ্চিত করতে হবে, পাবলিক ফান্ড থেকে টাকা আসতে হবে এবং আমরা যেন এটা সময় মতো পাই সেটা নিশ্চিত করতে হবে।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বহুমুখী ক্ষতির মুখে বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্র। এই ক্ষতিপূরণে প্রায় 4.5 বিলিয়ন অর্থ বিনিয়োগের ঘোষণা দিয়েছে উন্নত দেশগুলোর বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও দাতা সংস্থা। তবে এই অর্থ নিতে হলে গুনতে হবে ঋণ আর কিছু শর্ত। সম্মেলনের শুরু থেকে অভিযোজন, প্রশমন, ক্ষয়ক্ষতি, প্রযুক্তির ব্যবহার সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের মতো উপকূলীয় রাষ্ট্রগুলো বা দ্বীপ রাষ্ট্রগুলো কিংবা জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলো তাদের যে ফোরাম রয়েছে V20 কিংবা V60 বা ক্লাইমেট ভালনারেবল ফোরামগুলো রয়েছে, সেখান থেকে একযোগে ক্ষতিগ্রস্ততার ক্ষয়ক্ষতির যে ক্ষতিপূরণ সেটি চাওয়া হচ্ছে এবং এই ক্ষেত্রে খুব সুস্পষ্টভাবে 4টি বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। একটি হলো যে ভালনারেবল কান্ট্রিগুলোর যে ফান্ডটি সেটি প্যারিস এগ্রিমেন্ট পরবর্তীতে প্রতি বছর $100 বিলিয়ন থেকে পরিবর্তিত হয়ে এখন এটি $1 ট্রিলিয়ন টার্গেটের দিকে যাচ্ছে। বিশ্বে সংঘাত পীড়িত এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতির মুখে থাকা এক ঝাঁক দেশ এবারের সম্মেলনে দ্বিগুণ আর্থিক সাহায্য দাবি করেছে। দেশগুলো বলছে তারা বেসরকারি বিনিয়োগ পেতে হিমশিম খাচ্ছে। আবার এ ধরনের বিনিয়োগ খুবই ঝুঁকিপূর্ণ। ফলে এসব দেশের গণমানুষের জন্য জাতিসংঘ তহবিলই বেশি গুরুত্বপূর্ণ। কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামানো, পাশাপাশি বিকল্প জ্বালানি উদ্ভাবনের তাগিদ এসেছে জলবায়ু সম্মেলন থেকে। এছাড়াও উন্নয়নশীল দেশগুলো যেন অভিযোজনের মাধ্যমে জলবায়ু সংকট মোকাবেলা করে টিকে থাকতে পারে সে লক্ষ্যে কাজ করার আশ্বাস দিয়েছে উন্নত রাষ্ট্রগুলো। আজারবাইজানের বাকু থেকে শাফিউদ্দিন আহমদ, এশিয়ান টেলিভিশন। 5ই আগস্টের বিপ্লবের চিত্র এবং বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির মাধ্যমে তুলে ধরা হবে বলে জানালেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। সকালে সচিবালয়ের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সাংস্কৃতিক কর্মকাণ্ড বিকাশ সহ নানা বিষয় নিয়ে আলোচনায় একথা বলেন তিনি। 24-এর গণ অভ্যুত্থান নিয়ে ফারুকী বলেন, স্বাধীনতার মূল চেতনা বাস্তবায়ন হয়নি বলে 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। 71-এর চেতনাকে নবায়ন করেছে 24-এর গণ অভ্যুত্থান। সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধীনে 7টি অগ্রাধিকার কার্যক্রম চালু করা হবে বলেও জানান তিনি। ভাবি হয়ে উঠেছে এবং আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন 24 কেবলমাত্র একটা সরকার বদল ছিল না। আপনি জাস্ট তাকান একটু পেছনে ফিরে, যে মানুষগুলো প্রাণ হারিয়েছে তাদের দিকে তাকান এবং এবং আমি তো মনে করি সারা বাংলাদেশ এই আন্দোলনের সময় মানে কয়েকজন ফ্যাসিস্টের সহযোগী ছাড়া সবাই পার্টিসিপেট করেছে এবং সবাই একসঙ্গে আশঙ্কায় ছিল কে কখন মারা যায়। ফলে এটা একটা বড় বিপ্লব এবং এই বিপ্লবটা কেন হয়েছে? কারণ স্বাধীনতার আসল চেতনাটা বাস্তবায়িত হয়নি। বাংলাদেশের মানুষ গত 16 বছর বিশ্বাস করেছে তারা স্বাধীন না। এবারে সারা বাংলার খবর। ঢাকার ধামরায় শ্রমিকবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের 4 শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 20 জন। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার রাত 9:30টার দিকে কালামপুর টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তৈরি পোশাক কারখানা শ্রমিকবাহী একটি বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষণিকভাবে নিহতরা ধামরাইয়ের গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিক বলে পুলিশ নিশ্চিত করলেও তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি। তবে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের ধনীগ্রাম এলাকায় খবর উদ্দিনের মেয়ে নিপা আক্তার ও একই ইউনিয়নের বড় জেঠাইল পশ্চিমপাড়ার জাহাঙ্গীর নিহত হয়েছেন। এছাড়া আহতদের মধ্যে বাস চালক সানোয়ার হোসেনের অবস্থা আশঙ্কাজনক। দেশের চামড়া শিল্পের সবচেয়ে বড় প্রদর্শনী লেদারটেক বাংলাদেশ 2024-এর 10ম আসর শুরু হলো আজ। চামড়া, জুতা তৈরির যন্ত্রপাতি, জুতার বিভিন্ন উপকরণ, রাসায়নিক ও আনুষঙ্গিক পণ্যের সমাহার নিয়ে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা এক্সপো জোনে চামড়া শিল্পের এই প্রদর্শনী চলবে 23 নভেম্বর পর্যন্ত। প্রদর্শনীটির 10ম আসরে 20টি দেশের প্রায় 200টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। বিগত কয়েক বছর ধরে এটি বাংলাদেশের চামড়া, জুতা ও ভ্রমণ সামগ্রী পণ্যের খাতের পণ্য ও প্রযুক্তি প্রদর্শন এবং অনুসন্ধানের চেয়ে পছন্দসই প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্য খাত বেশ প্রবৃদ্ধি অর্জন করেছে এবং দিন দিন সম্প্রসারিত হচ্ছে।
শেষ করব এশিয়া নিউজ। তারিখে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। প্রধান নির্বাচন কমিশনার হলেন সাবেক সচিব এএমএম নাসির উদ্দিন। নতুন 4 কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শিখা অনির্বাণের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা। 1 যুগ পর সেনাকুণ্ডে যাচ্ছেন খালেদা জিয়া। আদালত কর্তৃক বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীতে অটোরিকশা চালকদের বিক্ষোভ। সেনাবাহিনীর হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক। এবং বিচারের শুদ্ধতা রক্ষায় ট্রাইব্যুনালে হবে না রাজনৈতিক দলের বিচার, জানালেন আইন উপদেষ্টারা। অন্তর্বর্তী আদেশের বিরুদ্ধে থাকছে আপিলের বিধান। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।